ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের মানুষের শরীর এই চ্যাপ্টারের মধ্যে থেকে রক্ত এটাকে নিয়ে আলোচনা করব। তো আমি এই ভিডিওগুলো অনেক দিন পর্যন্ত দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল এই কারণে। তো আস্তে আস্তে আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। তো এরপর থেকে আমি ভিডিওগুলো তোমাদের সামনে পরপর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমরা জানি যে আমাদের শরীরে কিন্তু রক্ত আছে, কোথাও কেটে গেলে আমাদের কিন্তু রক্ত বেরোয়, ঠিক আছে। এবং এই রক্ত তাহলে কি? রক্ত হলো ঈষৎ উষ্ণ স্বচ্ছ তরল যোগ কলা। ঈষৎ উষ্ণ মানে হচ্ছে যে হালকা গরম, স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার, আর তরল যোগ কলা। তরল যোগ কলা বলা হচ্ছে কেন রক্তকে? তার কারণ হচ্ছে যে রক্ত তরল ধাত্রের সাহায্যে জীবদেহের কলা কোষ, অঙ্গ, আমাদের শরীরের যে অঙ্গ এবং তন্ত্রগুলো আছে তাদের মধ্যে কি করে? একটা যোগ সাধন করে, অর্থাৎ যোগাযোগ রক্ষা করে, একটার সঙ্গে আরেকটাকে যোগ স্থাপন করে। তো এই কারণে বলা হচ্ছে কি রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা। এছাড়াও অনেক কারণ আছে তরল যোগ কলা বলার কারণ। তো তোমরা যত বড় হবে ধীরে ধীরে এই সম্বন্ধে আরো ভালো করে জানতে পারবে। দেখো, এই রক্তকে দুভাগে ভাগ করা হয়। এই রক্তকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্ত কণিকা। এই রক্তরস বা প্লাজমা কতটা থাকে? 55% থাকে শরীরে, আর এই রক্তকণিকা থাকে 45%। তাহলে রক্তকণিকার তুলনায় রক্তরস বা প্লাজমা বেশি থাকে। অর্থাৎ রক্তরস কি? রক্তরস হলো যে রক্তের জলীয় অংশ, আর এই রক্তরস জল এবং কঠিন পদার্থ দিয়ে গঠিত। রক্তরসকে তাহলে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো জল আর একটি হচ্ছে কঠিন পদার্থ। জল থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। বোঝা গেল? তাহলে রক্তরসের মধ্যে জলের ভাগটাই কিন্তু সব থেকে বেশি, 90 থেকে 92% থাকে, আর কঠিন পদার্থের পরিমাণ থাকে হচ্ছে তোমার 8 থেকে 10%। এইবার আমরা দেখব রক্ত কণিকা। রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? লোহিত রক্ত কণিকা, আর একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। তো এই রক্ত কণিকাটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে রক্তরস বা প্লাজমা নিয়ে। এই রক্তরস বা প্লাজমা না থাকলে রক্ত শরীরের মোটা সরু নাড়ি দিয়ে চলাচল করতে পারতো না। তো রক্তরসের অনেকগুলি কাজ আছে, সেগুলি হচ্ছে যে আমরা যে খাবার খাই সেই খাবার হজম হওয়ার পর তৈরি হয় কি? ছোট ছোট কণা। এই কণাগুলি খাদ্যনালী দিয়ে বয়ে নিয়ে যাওয়া, এছাড়াও শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগ। অদরকারি যৌগ কোনগুলি? শরীরে তৈরি হওয়া CO2, এছাড়াও শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ, সেগুলো কি করে যে এই রক্তরস বা প্লাজমা ফুসফুস ও বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয় এই রক্তরস বা প্লাজমার দ্বারা। যদি রক্তরস না থাকতো তাহলে এগুলি সম্ভব হতো না। এই যে কাজগুলি, এগুলির কাজগুলোতে বিঘ্ন ঘটত শরীরের। এছাড়াও রক্তরসের মধ্যে একরকম উপাদান থাকে
যা জীবাণু দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে কি করে, ধ্বংস করে। এরপর আমরা জানবো রক্তকণিকা। আমি যে বললাম যে 45% রক্তকণিকা কিন্তু আমাদের দেহে থাকে, অর্থাৎ রক্তরস বা প্লাজমা থেকে কিন্তু রক্তকণিকার পরিমাণটা কম থাকে। এই রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা বললাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর কি অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা কিন্তু লাল রঙের দেখতে হয়, আর শ্বেত রক্তকণিকা সাদা রঙের দেখতে হয়। আমাদের শরীরে কোনো অঙ্গ বা কোনো জায়গা যখন আমাদের কেটে যায় তখন আমরা দেখতে পাই যে রক্তের রং কিন্তু লাল। কেন? তার কারণ হচ্ছে এই লোহিত রক্তকণিকার মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ, যার জন্য এই রক্তের রং হচ্ছে লাল। তো এই শ্বেত রক্তকণিকা কিন্তু সাদা। তাহলে আমরা কেটে গেলে লোহিত রক্তকণিকা যে হিমোগ্লোবিন আছে তার অনুযায়ী যে লাল দেখতে পাই, কিন্তু সাদা কেন দেখতে পাই না? শ্বেত রক্তকণিকাকে কেন দেখতে পাই না? তার কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকার যে সাদা রংটা সেটা রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না। এবার আমরা দেখব এই কণিকাগুলোর কাজ কি। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে যে আমাদের যে ফুসফুস আছে, আমাদের শরীরে যে ফুসফুস আছে, এর পরের চ্যাপ্টারে আমি পড়াবো ফুসফুস সম্পর্কে। তো আমাদের শরীরে যে ফুসফুস আছে সেই ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিয়ে কি করে এই লোহিত রক্তকণিকা শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গাতে পৌঁছে যায়। শ্বেত রক্তকণিকা মূলত কাজ করে দেহকে রক্ষীর কাজ হিসাবে। কিভাবে? যে পাহারাদা বা সৈন্যের মতনই এদের কাজ হচ্ছে বাইরে থেকে যে রোগ জীবাণুগুলো আমাদের দেহের মধ্যে ঢোকে বা প্রবেশ করে, তো সেইগুলোকে প্রতিরোধ করা, সেইগুলোকে দমন করা, আমাদের শরীরকে রক্ষা করে। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়তেও কিন্তু এই শ্বেত রক্তকণিকার প্রয়োজন হয়। তাহলে শ্বেত রক্তকণিকার কাজটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। যদি আমাদের দেহে যদি শ্বেত রক্তকণিকা যদি না থাকে তাহলে আমাদের দেহে কি হবে? আমাদের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে, অর্থাৎ বাইরে থেকে যে শত্রুরা আক্রমণ করছে, জীবাণু ভাইরাসরা আক্রমণ করছে, সেটা প্রতিরোধ করার ক্ষমতাটা আমাদের কিন্তু থাকবে না, এবং এর ফলে আমাদের দেহে নানান রকম রোগের বাসা বাঁধবে। এরপর দেখো অনুচক্রিকা। আমাদের দেহে ছোট ছোট আর এক ধরনের কণা আছে, তার নাম হচ্ছে কি অনুচক্রিকা। এটাও রক্তের মধ্যেই অবস্থিত। এই অনুচক্রিকার কাজ কি? আমাদের শরীরে কোথাও কেটে গেলে দেখা যায় যে রক্ত বেরোতে থাকে। তো আমাদের শরীরে যদি রক্ত বেরোতেই থাকে কেটে যাওয়ার পরে, তাহলে কি হবে? রক্ত বেরোতে বেরোতে একটা সময় শরীরে রক্তের ঘাটতি দেখা যাবে, এবং এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষের। তো এটা না হয়ে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলেও সেটা কিছুক্ষণ পরে সেটা কিন্তু রক্তটা জমাট বেঁধে যায়। তার এটার কাজ কে করে? এই জমাট বাঁধানোর কাজটা কিন্তু করে অনুচক্রিকা। এরপর দেখো টুকরো কথার মধ্যে আছে ভ্যাকসিন বা টিকা কি। তো তোমরা জানলে যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে প্রবেশ করা রোগ জীবাণুগুলোর সঙ্গে লড়াই করে সেগুলোকে ধ্বংস করে আমাদের শরীরকে বাঁচায়। কিন্তু এমন কিছু মারাত্মক জীবাণু আছে যেমন টিটিনাস বা ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, এগুলি শরীরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকা কিন্তু এদের সঙ্গে লড়াই করতে পারে না। আমাদের শরীরে যদি এই ধরনের জীবাণুগুলো ঢোকে তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু এর বিরুদ্ধে লড়াই করতে পারবে। এটাকেই বলা হচ্ছে কি টিকা বা ভ্যাকসিন। এরপরে দেখো আমাদের রক্তের মধ্যে মেশানো থাকে কি গ্লুকোজ, নুন ইত্যাদি। দেখবে রক্ত কিন্তু একটু নোনতা ধরনের হয়। তো কারণ কি? তার কারণ হচ্ছে যে আমাদের শরীরে রক্তের মধ্যে নুন থাকে। এই কারণে এই রক্তের উপাদানগুলো যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মুশকিল, শরীরের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটবে, যেতে হতে পারে কিন্তু চিকিৎসকের কাছে। তাহলে এর পরেরটা দেখো কি আছে, রোজ তো নানা জীবাণু তোমার দেহে ঢুকে পড়ে, কিন্তু রোজ তো তোমার রোগ হয় না, তাহলে তোমার দেহের ভিতরে ওই সব জীবাণুদের মেরে ফেলে কে? ওই সব জীবাণুদের কে মেরে ফেলে? শ্বেত রক্তকণিকা আর কি রক্তরস বা প্লাজমা। এই পরে চারটা দেখো আমি করে দিচ্ছি। পিছুটি কোথায় দেখতে পাও, কখন দেখতে পাও? পিছুটি হচ্ছে চোখের কোনায়, কখন দেখতে পাও? সকালে। পুঁজ কোথায় দেখতে পাও? ক্ষতস্থানে, অর্থাৎ কোথাও কেটে গেলে। আর কোথায় দেখতে পাই আমরা?
ফোড়া, ফোড়া হলে কিন্তু এই পুঁজ দেখা যায়। কখন দেখতে পাও? অনেক দিন ধরে, অনেক দিন ধরে আমরা দেখতে পাই এটা। এরপরেটা দেখো শ্লেষ্মা বা কফ। শ্লেষ্মা বা কফ কোথায় দেখতে পাও? গলায়। আর কোথায় দেখতে পাই? নাকে। আচ্ছা, কখন দেখতে পাও? সকালে, ঠান্ডা লাগলে। এরপরেরটা দেখো, এগুলো তৈরি হওয়ার দরকার কি? কি তৈরি হওয়ার? পিচুটি, পুঁজ, এই শ্লেষ্মা বা কফ, এগুলো তৈরি হওয়ার দরকার কি? দেখো তো বুঝতে পারো কিনা। নিচের কতগুলি ঘটনা দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বার করার চেষ্টা করো আর নিচে লেখো। তো চলো আমরা ঘটনাগুলো দেখে নিই। পিচুটি যদি বলি তাহলে কোথায় থাকে দেখো, প্রথমের চারটার মধ্যে আছে ফোড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে না, চোখের পাতলা চামড়ার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে, নাকের ভেতরে জীবাণু ঢোকে। বিচুরি কি হবে? চোখের পাতলা চামড়ার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে। এর পরেরটাতে হবে চোখের মধ্যে থাকা জীবাণুনাশক জীবাণুগুলোকে মেরে ফেলে, এর ফলে কি হয়? সৃষ্টি হয় পিচুটি। আর মরা জীবাণুগুলো পিণ্ডাকারে চোখের কোণায় জমে। ফোড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে, রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকা জীবাণুগুলোকে মেরে ফেলে। আর কি? সাদা তরলের মতন চামড়া থেকে বেরিয়ে আসে। কি? পুঁজ। এটা শ্লেষ্মা বা কফ, এটা হবে নাকের ভেতরে জীবাণু ঢোকে আর কি শ্লেষ্মা তৈরি হয়, আর হচ্ছে জীবাণুগুলোকে জমাট করে আটকে ফেলে। এরপরেটা দেখো, তাহলেই বুঝতেই পারছো যে জীবাণুগুলোকে মেরে ফেলবার জন্য রক্ত ছাড়াও আমাদের দেহে নানা রকমের ব্যবস্থা আছে। এই যে আমরা যে দেখলাম এই ব্যবস্থাগুলো, চোখ, নাক বা চামড়ার কাটা অংশ দিয়ে জীবাণুরা ঢোকার চেষ্টা করলে রক্তের মতো ওখানেও জীবাণুদের মেরে ফেলার ব্যবস্থা আছে। জল বা খাবারে মিশে থাকা জীবাণুগুলোকে মারবার কি কি ব্যবস্থা তুমি জানো? এই জীবাণুরা কোন পথে যেতে পারে পরপর সাজিয়ে লেখো। তো পরপর সাজিয়ে লিখতে গেলে কি হবে? প্রথমে আছে গ্রাসনালী, তারপরে আছে পাকস্থলী, তারপরে আছে মুখগহ্বর। মুখগহ্বর হচ্ছে তাহলে সবার প্রথমে, এরপরে হবে কি? গ্রাসনালী, এরপরে যাই হচ্ছে গ্রাসনালীতে, এরপরে হচ্ছে কি? পাকস্থলী, শেষে যাই হচ্ছে পাকস্থলী। এরপরেরটা দেখো, কোথায় কোথায় খাবারগুলো কম সময় থাকে? এই মুখগহ্বর, গ্রাসনালী আর হচ্ছে পাকস্থলীর মধ্যে সব থেকে খাবার কম সময় কোথায় কোথায় থাকে? এই মুখগহ্বরে থাকে। সরি, এইটা না হয় বই হবে, আমি একটু ভুল করেছি। মুখগহ্বরে থাকে। আর তো এরপরে কি কোথায় থাকে? গ্রাসনালীতে থাকে। পাকস্থলীতে কিন্তু এদের তুলনায় কিন্তু বেশি সময় থাকে খাবারগুলো। ওই সব জায়গায় জীবাণু মারার জন্য কি কি থাকতে পারে জানো? কি কি থাকতে পারে? মুখগহ্বরের মধ্যে লালা থাকে, এই লালার মধ্যে কি থাকে? লাইসোজাইম। এই লাইসোজাইম কি করে? যে জীবাণু ধ্বংস করে। আর পাকস্থলীতে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরেটা দেখো, এসো তাহলে ভালো করে বুঝে নিই আমাদের দেহের রোগ প্রতিরোধ বা অন্যান্য ব্যবস্থাটা কিভাবে তৈরি আর কিভাবেই বা তা কাজ করে। নিচের ছকে লেখো, রক্তের কোন কোন অংশ জীবাণু মেরে ফেলে? কোন কোন অংশ জীবাণু মেরে ফেলে? শ্বেত রক্তকণিকা, আর কি? রক্তরস বা প্লাজমা। এরপরেরটা দেখো, কি করা উচিত বলো?
আমাদের দেহে রোগ জীবাণু সংক্রমণ কমাতে তাহলে কি কি করা দরকার? দেখো পরের পেজে, এর পরেরটা দেখো, বাইরে থেকে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা। এখানে কি হবে যে প্রতিদিন স্নান করতে হবে, তাহলে আমরা লিখবো প্রতিদিন স্নান করা। আর কি, বাসি খাবার খাওয়া চলবে না, অর্থাৎ বাসি খাবার না খাওয়া। এরপরে দেখো কি আছে, কি খাওয়া উচিত বলে মনে করো? আমাদের শরীরে যে রোগ প্রতিরোধকারী উপাদানগুলি আছে সেগুলি প্রোটিন। তো তাহলে দেহের প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে কি কি খাওয়া দরকার? কি কি খাওয়া দরকার? এক, দুধ, ডিম, এখানে 3 নম্বরে লিখতে পারি মাছ, এখানে 4 নম্বরে মাংস, এখানে 5 নম্বরে শাকসবজি, ও ফল, 6 নম্বরে লিখতে পারি ডাল। ডালে কিন্তু প্রচুর প্রোটিন আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি ফুসফুস নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।